নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি একদম বিন্দাস আছি। তো আজকে আমার বিষয়বস্তু হচ্ছে আমার ভিডিওর, আমি তোমাদেরকে একটা লিগ্যাল অ্যাডভাইজার যারা আছেন তাদেরই কিছুটা তাদের কী কী আইন এখন এসে গেছে অলরেডি, আর সেই বিষয়ে কিছু কথাবার্তা, হ্যাঁ, সেটা তোমাদেরকে শোনাবো। আর গামলা বলবো না, আজকে কী বলবো বলতো, নাটি। নাটিকে সোজা করে নাও, তাহলেই ঠিকঠাক নামটা হয়ে যাবে ওর। তো নাটিকেও বলবো না, নাটি তুই একটু দেখ, তুই একটু শুনিস, হ্যাঁ। তো এই যে তুই বলেছিলিস না যে খোরপোশ খোরপোশ, আমি তো কোনো খোরপোশ চাইনি। তো খোরপোশ চাওয়া যেতে পারে কি পারে না, তো আমি তোমাদেরকে এক্ষুনি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি যতটুকু আমি কেটে কেটেই শুনিয়েছি। 5খানা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট আমি তুলিনি, কারণ ওই 5টা পয়েন্ট ওদের সাথে যায় না। 5টা পয়েন্টের মধ্যে 5 নম্বর পয়েন্টটা আমি দিয়েছি, যেটা ওদের সাথে যায়। তো সেই আর বাকিটা করে আমি ভিডিওটা করিনি, যাতে করে ভিডিওটা আমার লং হয়ে যাবে। তো আমি মেন যেটুকু দরকার সেটুকুই ওদের শোনাচ্ছি তোমাদের। আর নাটি তুইও শুনে নিস, ঠিক আছে? চলো। আজকে একটা খুব ভালো খবর নিয়ে এসেছি। আপনারা জানেন যে আইপিসি এবং সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট চেঞ্জ হতে চলেছে। নতুন আইন আবার আসছে। নতুন আইনে কিন্তু অনেকগুলো চেঞ্জ হয়েছে। এই নতুন আইন অনুযায়ী আমি আপনাদের কাছে আজকে সুখবর শোনাচ্ছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ডিভোর্স কেস যখনই হয়, যখনই স্বামী স্ত্রীর মধ্যে ডিসপুট হয়, কোনো রকম যদি ঝামেলা অশান্তি হয়, তখনই কিন্তু কোর্ট ফার্স্টে কি করে, মোটামুটি একটা ইন্টারিম মেনটেন্যান্স ঘোষণা করে দেয়। ইন্টারিম মেনটেন্যান্স ঘোষণা করে দেয়, তারপরে তো ফাইনাল মেনটেন্যান্স কিছুদিন, কয়েক বছর বা কিছুদিন পরে হয়ে যায়। কিন্তু যে স্বামী পক্ষ থাকে তার তার কথাবার্তা ঠিক সেভাবে শোনা হয় না। মেয়েরা যেটা বলে সেটা গণ্য করেই কিন্তু মহামান্য আদালত অনেক সময় মেনটেন্যান্সের ঘোষণা করে দেয়, অনেক সময় করে দেয়, হয়তো অনেক সময় করে না, কিন্তু বেশি সময় করে দেয়। ইন্টারিম মেনটেন্যান্স কিন্তু চট করে হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ইন্টারিম মেনটেন্যান্স, যেটা সিআরপিসি 125 অনুযায়ী যেটা ইন্টারিম মেনটেন্যান্স হয়, ওয়াইফদের হয়, সেটা কিন্তু আমাদের এই নতুন আইনে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। নতুন আইনে আপনারা জানেন যে সিআরপিসি বলে আর কিছু নেই। সিআরপিসির বদলে এখন যেটা এসেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এটা এই আইনটা এসেছে এখন। এই আইনের যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলো অনুযায়ী কিন্তু এবার থেকে কাজ চলবে, প্রসিডিওর চলবে। আগে যেটা ছিল সিআরপিসি 125, সেটার বদলে এখন এসেছে ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা সেকশন 144 অনুযায়ী কিন্তু এখন নতুন আইনে মেনটেন্যান্সের কেস চলবে। এবং এখানে কিন্তু অনেকটাই রদবদল করা হয়েছে। এখানে স্বামীদের দিকটা অনেকটাই দেখা হয়েছে, সেটা আমি আপনাদের বলছি। যে কোনো ওয়াইফ যদি মেনটেন্যান্স চায়, তাকে কিন্তু ডেফিনেটলি 5খানা শর্ত আছে, সেই শর্তগুলো অবশ্যই তাকে কিন্তু পূরণ করতে হবে, ডেফিনেটলি পূরণ করতে হবে। হট করে মেনটেন্যান্স পাওয়াটা কিন্তু কিছুটা হলেও কিন্তু স্ত্রীদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ নতুন আইনে এসেছে যখন, ডেফিনেটলি কিছু নতুন নতুন সেকশন, কিছু নতুন নতুন নিয়ম কানুন এর মধ্যে অ্যাড করা ডেফিনেটলি হয়েছে। এবার এই যে 5খানা যে পয়েন্ট আছে, সেই 5খানা পয়েন্ট আমি আপনাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি, যেগুলো ওয়াইফকে, যিনি মেনটেন্যান্স পাবে, তাকে ডেফিনেটলি কোর্টে প্রুফ করতে হবে। তাহলে এবার পয়েন্টগুলো বলতে শুরু করছি। নাম্বার পয়েন্ট, কাজ করছেন না, জব করছেন, এটা কিন্তু আপনাদের প্রমাণ করে দেখাতে হবে। সুতরাং এখানে কিন্তু ছেলেরা অনেকটাই সুবিধা পেয়ে যাচ্ছে, কারণ এই 4টে পয়েন্টে কিন্তু আমি যেটা বললাম, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ছেলেরা এভিডেন্স সংগ্রহ করে রাখবেন এবং কোর্টে সেগুলো অবশ্যই আপনারা দেখাবেন। কোর্টে সেগুলো অবশ্যই দেখাবেন। মাননীয় যিনি বিচারপতি থাকবেন, তিনি নিশ্চয়ই নিজেও কনসিডার করবে। কারণ এই যে নতুন যে আইন এসেছে সেকশন 144, ঠিক আছে, এই আইন অনুযায়ী কিন্তু এবারে মেনটেন্যান্সটা ক্যালকুলেশন হবে। ইন্টারিম মেনটেন্যান্স, ফাইনাল মেনটেন্যান্স এই ধারা অনুযায়ী কিন্তু হবে। আচ্ছা, এবার লাস্ট যে পয়েন্টটা আসছে, লাস্ট পয়েন্ট হচ্ছে যে হাজবেন্ড যদি কোনো এভিডেন্স সংগ্রহ করে, সেরকম ভিডিও, অডিও, চ্যাট এরকম যদি সংগ্রহ করে, যে ওয়াইফের অ্যাডাল্টারি আছে, মানে পরক্রিয়া আছে, ওয়াইফ অন্য কোনো ছেলের সঙ্গে মেলামেশা করে, সে তাকে দেখাশোনা করে, এরকম যদি অ্যাডাল্টারিতে বউ থাকে এবং যে স্বামী পক্ষ আছে সে যদি এরকম প্রমাণ করে দিতে পারে, তাহলে কিন্তু মেনটেন্যান্স কিন্তু না হওয়ার চান্সই বেশি। তখন সেক্ষেত্রে বউকে অবশ্যই প্রমাণ করে দেখাতে হবে, স্ত্রীকে অবশ্যই প্রমাণ করে দেখাতে হবে যে তিনি কোনো রকম অ্যাডাল্টারিতে নেই। সুতরাং আপনাদেরকে যে 5খানা পয়েন্ট বললাম, এই 5খানা পয়েন্ট নতুন আইনে সেকশন 144-তে এই 5খানা পয়েন্ট লেখা আছে, সেই পয়েন্টগুলো আমি আপনাদের জানিয়ে দিলাম। সুতরাং এখন নতুন আইন যখন থেকে অ্যাপ্লাই হয়, তখন থেকে কিন্তু মেনটেন্যান্স পাওয়াটা কিন্তু মেয়েদের পক্ষে খুবই প্রবলেমেটিক হয়ে যাবে। সুতরাং আমি মেয়েদেরকেও বলছি এবং আমি স্বামীদেরকেও বলছি, আপনারা পরস্পরের এভিডেন্স জোগাড় করে রাখুন। তোমরা শুনে এলে তো। এবার আমি বলতে চাই, কালকে ওর মানে এই নাটির ভিডিওতে শুনলাম, মানে টাইটেলে খেলে দিয়েছে যে তোমরা, আমার কাজ একদম ঠিকঠাক চলছে, মানে টাইটেলে যেমন চলছে এখন সেরকমই চালাচ্ছে টাইটেলে। কারণ এখন ভিউজ তো কমে যাচ্ছে না, কমেন্ট বক্স অফ করতে হয়েছে, কমেন্ট বক্স অফ করতে হয়েছে। এবার আরেকটি ভালো কথা তোমাদেরকে বলি, আমি ভিডিও থেকেই পেয়েছি, কারণ আমার সাথে কারোর কানেক্ট নেই, কারোর সাথে কানেকশান নেই আমার। তো আমাকে অনেকের ভিডিও দেখে দেখে আমাকে নতুন তথ্য বার করতে হয়। সব থেকে মজাদার তথ্য হচ্ছে, ওর যে নিজের ননদের কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছে যে ওর মায়ের সাথে ঝগড়া করে এই নাটিকে বার করে দিয়েছে, ঠিক আছে, এই নাটিকে বার করে দিয়েছে। তো গেল মায়ের কাছে খেদানি খেয়ে বেরিয়ে গেছে, আর কোথায় যাবে, ওই ঘোনাতেই যাবে। তো ওখান থেকে আবার এসছে 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই নাটি মাসোহারা নাকি 30,000 টাকা দিতে হয় মাকে, পরিবারকে। তো একটা মানুষ খেতে থাকতে তাকে 30,000 টাকা নাকি দিতে হয়। এটা ভাই আমার ভিডিও থেকেই শোনা। অ্যাকচুয়াল আমি ওর বাড়িতে যাইও নি, ওর বাড়িতে খোঁজও নিইনি, কিছুই না। এটা বিভিন্ন মানুষ ভিডিওতে বলছে, সেই জন্যই আমিও রিপিট করলাম, যাতে আমার ভিউয়ার্সরাও জানতে পারুক ব্যাপারটা। তো 30,000 টাকা ওকে ওই নিজের বাপের বাড়িতে দিতে হচ্ছে, 2টো সংসার চালাতে হচ্ছে। তো বলি কি, নাটি, তুই একা থাকার, তোর মা তোকে বার করে ফেলছে,
তোর মা তোকে বাড়ি থেকে বার করে দিচ্ছে, হ্যাঁ, তো নিজের থাকার জায়গা নেই। আজ তুই কোথায় থাকবি, কাল তুই কোথায় থাকবি, তো নিজের কোনো ঠিকানা নেই। তুই এসেছিস ছেলে নিতে? না বন্ধুরা, ও কখনোই ছেলে নেবে না, ও কখনোই ছেলে নেবে না, এটা আমি আমার তরফ থেকে একদম শিওর। এটা জাস্ট খেলছে, এটা জাস্ট ভিডিওতে খেলছে যাতে ভিউজ হয় ওর, যাতে ভিউজ হয় ওর। আর এই যে লাস্ট ইয়েটা, এই যে খেলাটা খেলছে না, এটা জাস্ট ওর রিভেঞ্জ, প্রতিশোধের খেলা খেলছে। মায়ের যদি মমতা থাকতো না, ও সেদিনই বুক দাবা করে নিয়ে যেত। ও জানে ওকে, ওর এই বাচ্চাটাকে, সন্দীপকে ওর বাবা কতটা ভালোবাসে, ওর পরিবার কতটা ভালোবাসে। ওই হিল্লায় ও ছেড়ে দিয়ে নিজের মজ মস্তি করতেও বেরিয়ে গেছে। ও জানে ওই না ও ফোকলার বাড়িতে নিয়ে ওঠাতে পারবে, আর নিজেরই তখন স্থান ছিল না ফোকলার কাছে, আর ওর বাচ্চা নিয়ে যাবে কি। দ্বিতীয়ত ওর বাপের বাড়ির লোকও কিন্তু, আমি যতটা অবজার্ভ করেছি, আমি যতটা মানে বুঝতে পেরেছি, তাতে করে আমি যতটা মানে আমার ভিতর থেকে যেটা আসে, যেটা ওর মা এবং ওর বাবার যে ওই আউশ শক্তি, ওনার তো নিজের ক্যারেক্টারও খারাপ, ওর মায়ের ক্যারেক্টারও খারাপ, দুজনেরই তো ক্যারেক্টার খারাপ। বাট যখন ওই অশান্তিটা হয়েছিল, তখন ওর মা কিন্তু বলেছিল যে তুমি আমার মেয়ের হাত থেকে ফোনটা রেখে দাও, তুমি ফোন দেবে না ওকে। কিন্তু মেয়ের ওপর কন্ট্রোল নেই, মেয়েকে ফোন দিলে, ফোন তো এখন সবার কাছেই থাকে। অমাবস্যা দেবী, হ্যাঁ আপনাকে আবার দেবী বলছি, ও মাই গড, ফোন তো এখন সবার কাছেই থাকে। এমন মেয়ে তৈরি করেছেন যে ফোন দিলেই নোংরা পথে চলে যাবে, হ্যাঁ। তো সেই জন্য আমি বলছি যে ওর বাড়ির লোক কিন্তু খুব মন থেকে মেনে নিয়েছে, সেটা না। কারণ দেখো, একটা রোজগার করা মেয়ে স্বামীর ঘর ছেড়ে চলে এসছে উইদাউট বেবি, তো সেই মেয়েটা রোজগারটা নিজেরা একা খাবে, সেইখানে ভাগ বসিয়েছে আবার ফোকলা। তো এইখানে ওদের রাগ, ওর বাবা মায়ের এইখানে ওদের রাগ, যে মাত্র তো 30,000 টাকা পাচ্ছি। আমরা আজকে যদি ফোকলা না থাকতো তাহলে আরও টাকা পেতো, তাই না? আরও টাকা মেয়ের কাছ থেকে হাতানো যেত। প্লাস্টার ঘর করা, উইদাউট প্লাস্টারে ঘর পড়ে রয়েছে, সেগুলো প্লাস্টার করতো। সেই জন্য মেয়ের উপরে রাগ, যে তুই নিজের সংসার ছেড়ে এমন ছেলেকে ধরেছিস, তোর পয়সাটা পুরোটাই আমরা গ্রাস করতে পারছি না। আর ওদিকে আছে আবার চোর। হ্যাঁ রে নাটি, তুই যখন চোরের বাড়িতে থাকিস, দেখ তোর ব্যাংক ব্যালেন্স, তোর যা টাকা তুই মানে ইয়ে করেছিস, ওইখান থেকে যা যা নিয়ে এসছিস, মানে এনেছিস তো সোনা দানাটা, সেগুলো বেচে কেটে নিয়ে ফোন কিনেছিস, এটাও আমরা ভিডিও থেকে শোনা। এরপরে তুই যা মান্থলি রোজগার করছিস, তুই অ্যাকুরেট কত রোজগার করছিস আমি জানি না, যতটাই রোজগার করছিস নিশ্চয়ই তোর আন্ডারে, ফোকলার আন্ডারে আছে, তোর একার আন্ডারে তো নেই। এটা তুই ক্লিয়ার করবি তো, যে পুরোটাই তুই একা হ্যান্ডেল করছিস কি? কখনোই না, বুকে হাত দিয়ে বল, কখনোই একা হ্যান্ডেল করছিস না। তোর এই টাকার উপরে অধিকার কিন্তু জমিয়ে ফেলেছে উইদাউট মানে কোনো লিগাল প্রসেস ছাড়া। এখনও লিগালি তুই কিন্তু তার কারোর ওয়াইফ হয়ে উঠিসনি, ঠিক আছে? কিন্তু তোর টাকায় হ্যান্ডেল করছে ওই চোর ফোকলা। এবার তুই যখন রাতে ওই বাড়িতে থাকিস, তুই খুব খেয়াল করবি তোর পার্স থেকেও, এই যে চোর, যা চোর ছেলে তুই ধরেছিস, এ তোর পার্স থেকেও আমার মনে হয় তুই পরে থাকিস যে সোনা গয়নাটুকু, কোন দিন যখন তুই ঘুমিয়ে থাকবি খুলে নিয়ে বিক্রি করে দেবে, কোন দিন খুলে নিয়ে তোর গা থেকে খুলে নিয়ে বিক্রি করে দেবে। এইটা হচ্ছে সেই চোর, সেই চোরকে তুই ধরেছিস। আসল কথা, সোনা, আসল সোনা আর ইমিটেশন তুই চিনতে পারিসনি, বুঝতে পেরেছিস? তুই আসল সোনা ছেড়ে দিয়েছে, তুই ঢুকেছিস নকলের কাছে, নকল মানে জাস্ট ইমিটেশনের কাছে। আর ইমিটেশন তো তাও ভালো, এই একটা লম্ফট লাফাঙ্গা চোর, ডাকাত, ছ্যাঁচড়া, জোচ্চোর, জুয়াবাজি, মদারু, মেয়েবাজি, কোনটা নেই বন্ধুরা, কোনটা এই ছেলেটার মধ্যে নেই? তো দুটো খবর দিলাম। এরপরে আমি আসি গামলার আর একটা কথা, গামলা বলে ফেললাম আজকে আবার, নাটি। হ্যাঁ, নাটির আর একটা পয়েন্টে ও নাকি বলে দিয়েছে সিঁদুর কার নামে পড়ে, ও আগের ভিডিওতে বলেছে। তো আমি সন্দীপের কাছে একটা আর্জি করতে চাই, সন্দীপ তুমি না ভিডিওতে ক্লিয়ার কাট নাকচ করে দাও, যে এইসব নাটক যেন না করে। তোমার নামে সিঁদুর পরে আর অন্যের সাথে বেড শেয়ার করা, এইটা আমার মনে হয় একটা পুরুষের কাছে অতীব অপমানের একটা জিনিস, অতীব অপমানের একটা জিনিস। এই অপমান আমি মহিলা হয়ে মেনে নিতে পারছি না। তুমি কি করে মেনে নিচ্ছ? তুমি ডাইরেক্টলি বলে দাও, ডিভোর্স তো হয়নি, এখনও ডিভোর্স হয়নি, অতএব তুমি বলবে যে আমি ঘৃণা করি, আমার নামে সিঁদুর পরা আমি ঘৃণা করি। তোমার নামেও সিঁদুর পরে আর সিঁদুরের কার্যকলাপ করে অন্য লোকের সাথে, অন্য ছেলের সাথে। ঘৃণা করলো না তোর এই কথাটা বলতে নাটি? তোর ঘৃণা করলো না? তুই বাসে নাচছিস অন্য ছেলের সাথে, তুই ফুল দেয়া নেয়া করছিস অন্য ছেলের সাথে, হ্যাঁ, তুই কানের দেওয়া সোনা আদান প্রদান করছিস অন্য ছেলের সাথে, রাতে থাকছিস অন্য ছেলের সাথে, আর তুই সিঁদুর পড়ছিস তোর লিগাল মানে আগে প্রাক্তন, যে এখনো যার সাথে ডিভোর্স হয়নি তার নামে। এগুলো কাকে বুদ্ধু বানাতে এসছিস? কাকে বুদ্ধু বানাতে এসছিস? আর এই রকম নোংরা সিঁদুর তুই পড়বি না। আমি তোকে বলে দিলাম, সন্দীপকে তো আমি বললাম বলতে, সন্দীপকে আমি আর্জি করলাম, সন্দীপ তুমি যদি আমার এই ভিডিওটা দেখো, তুমি এর নেক্সট ভিডিওতে তুমি ওকে অবশ্যই বলে দেবে এরকম সিঁদুর যেন ও না পড়ে। এরকম সিঁদুর পড়াতে তোমার অপমান, ওই সিঁদুরটার অপমান, ওই সিঁদুরটার অপমান। সিঁদুর নিয়ে যেন ও খেলা না করে, ও সিঁদুর পড়তে হবে না। মনে যার স্থান নেই তার নামে সিঁদুর পড়তে হবে না। আর ও যেন এখন বলতেও পারবে না
যে আমি ফোকলার নামে সিঁদুর পরি, এই কথাটাও বলতে পারবে না, কারণ এখন লিগালি তোমাদের সাথে ডিভোর্স হয়নি আর লিগালি বিয়েও করতেও পারেনি। ওই মন্দিরে গিয়ে কোন মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে এসছে, আর যার জন্য সিঁদুরটা লাল রঙটা এখানে আছে, বাট নামটা দিচ্ছে তোমার, আর মন থেকে পড়ছে তার নামে। বুঝতে পেরেছো? এটা জাস্ট বলেছে ভিডিওতে, যাতে কোর্টে বা অন্য জায়গায় যেখানে ওরা লিগ্যাল প্রসেসে যাতে ওর অসুবিধে না হয়। ও সব কিছু ধান্দা খেলে কথা বলে, ধান্দা খেলে কথা বলে যে আমি সিঁদুর পরছি ওই আগের হাজব্যান্ডের নামে, অথচ থাকছি আমি ওই চোরের সাথে, তার সিঁদুর পরছি আগের স্বামীর নামে। আরে নাটি, বুদ্ধি খেলিয়ে তো কথা বল, নাটি রে, বুদ্ধি খেলিয়ে কথা বল। হ্যাঁ, তুই কি ভাবছিস? তুই তো মানে কি যে তোর মধ্যে বিদ্যে বুদ্ধি আছে সে তো আমরা নিজেরা জানি। আর ওই ফোকলা ওই টুকলি করে ওই কলেজের গণ্ডি পর্যন্ত গেছে কিনা জানি না। হ্যাঁ, ওই যেটুকু ও বলেছে এখানে আমাদের, সেটুকু পাশও করেনি। তা নাহলে ওর কথাবার্তার ছিঁড়িছাড় দেওয়া যদি ওই রকম হতে পারে, ওই মানুষ কোনোদিন গ্র্যাজুয়েট হতে পারে না। একটা গ্র্যাজুয়েট হওয়া ছেলে বা মেয়ে মধ্যে মিনিমাম একটু আধটু সেন্স থাকে। ও একটা ননসেন্স ছেলে, ও একটা জাস্ট ননসেন্স ছেলে। তো আমি তোমাদেরকে শোনালাম, তোমরা শুনলে। ওই মহাশয় ব্যক্তিটি, আমি ওনার ফোন নাম্বার ছিল, সব ছিল ওখানে, উনি লিগাল অ্যাডভাইজার। তো লিগাল অ্যাডভাইজার যা যা বললো তোমাদের একটু শোনালাম। সার্চ করলে হয়তো পেয়ে যাবে, আমি নাম বললেই তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। তো এরকম প্রচুর লিগাল অ্যাডভাইজারদের কথা তোমরা শুনবে, শুনে গামলার এগেনস্টেই সব যায়, গামলার এগেনস্টেই সব যাবে। মায়েরা পায়, কিন্তু মায়েরা কখন পায়? যখন যে মা এস্টাবলিশড হয়, সেই মা খোরপোশ দাবি করতে পারে না। অতএব খোরপোশ দাবি করার তো কোনো প্রশ্নই নেই, পরকীয়া করলে কোনো খোরপোশের দাবি করার প্রশ্নই নেই। দ্বিতীয়ত যদি সে ইনকাম করে তাহলে তো নেই, অতএব খোরপোশটা তো চলেই গেল। আর যে মায়ের নিজের থাকার কোনো ঠিক ঠিকানা নেই, সেই মায়ের কাছে তো ছেলে দেবেই না, দেবেই না। গেল। আর একটা আমার যেটা চোখে লাগলো, যেটা সন্দীপ বলতে পারে কোর্টে যখন হবে, বাড়িতে অনবরত সাপ, ছুঁচো, বেজি, বিড়াল, মানে কি পরিবেশ! ও মাই গড, সারাক্ষণ ওইখানে, ওই পরিবেশে ছেলে মানুষ। বাবা 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 বাবা, যেমন তুই মানুষ হয়েছিস ঠিক তোর ছেলেটাকে, মানে ওই কিষাণুর ভবিষ্যৎটা তুই নিজের হাতে, ওটা না তুই পেটে ধরেছিস কিনা আমার মাঝে মাঝে এটাই ডাউট হয়। আসল কথা, অনেক কাহিনী আমি দেখছি, এই যে ইন্দ্রাণী মুখার্জি বলে যে কেসটা দেখলাম না, এই রকম ক্যাটাগরিতে তুই পড়িস, জানিস তো, যে নিজের সন্তানকে পর্যন্ত পৃথিবী থেকে সরিয়ে দিতে হাত কাঁপেনি। তো এইরকম বিচিত্র মা, আগে জানতাম যে সন্তান হয়, বাট মাতা হয় না, এটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি। বাট এই কলিযুগে আমি দেখতে পাচ্ছি, এই আমি 2012 সালের ঘটনা, তোমরা নিশ্চয়ই জানবে। তা সে এখন বেল পেয়ে গেছে, বাট তার কেসটা চলছে এখনও। 3 বছর আগে নিজের মেয়েকে কিভাবে, আমি পুরো স্টোরিটা শুনে না আমার মাথা খানিক্ষণ বনবন করে ঘুরছিল, যে এইরকম মহিলা পৃথিবীতে আছে, যে নিজের পেটে রাখা সন্তানকে কিভাবে পৃথিবী থেকে সরিয়ে দিল। হ্যাঁ, কির জন্য? কিসের জন্যে? না নিজের ভালো থাকার জন্যে, নিজের যে ভালো থাকা, ভালো উঁচুতে ওঠা, বা নিজের ক্যারিয়ারটাকে আরও হাই প্রোফাইলে নিয়ে যাওয়া, এইটা মেনটেন রাখার জন্যে, যাতে ব্যাক হিস্ট্রিটা না মেয়ে বলে দেয়, ওর পিছনের কাহানি প্রেজেন্ট হাজব্যান্ডকে যাতে না বলে দেয়, সেই জন্যে এটা হয়েছে। আর তোর প্রেজেন্ট তো সবই জানে, ফিউচারও আর পাস্টটাও সবাই তোর ফোকলা জানে, বাট তুইও কিন্তু কম নয়। তোর মধ্যে দয়া মায়া যে কি আছে সেটা তো আমরা দেখতেই পেলাম 8 মাস 9 মাস ধরে, যে একটা বাচ্চা, যে আরেকটা পয়েন্টও আছে সন্দীপ, যেটা তুমি বলতে পারো, সেটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং করা, যে বাচ্চা ব্রেস্ট ফিডিং করে মায়ের, সেই ব্রেস্ট ফিডিং করা মা বাচ্চাকে ছেড়ে চলে যাওয়ার পর তার ঠাকুমা, মানে 55-60 বছর বয়স তার, তোমার মায়ের মেবি, আমি রাইট বলছি কিনা জানি না, সেই মহিলার ব্রেস্টে তার মিল্ক নেই, একটা বয়স্ক মহিলার যা হয়, বাট ওই আদাত, মানে অভ্যাস, যে ওই মামটা নিয়ে একটু বাচ্চাদের যেটা হয়, একটু মুখ দেওয়া দিয়ে ঘুমিয়ে যাওয়া, সেইটা দিয়ে তার বাচ্চাটাকে, মানে কিষাণুকে আজকে এত দিন পালন করেছে। অতএব এতদিন যখন পালন করতে পেরেছে, বাকিটাও বাবা পালন করতেই পারবে, এটা কোর্ট দেখবে। মায়ের দরদের উতলানিটা উঠে এসছে 9 মাস পর, কিসের জন্যে? রিভেঞ্জ নেওয়ার জন্যে, জাস্ট ফর রিভেঞ্জ। যে ওকে স্ট্রাইক দিয়েছে, সেই জন্যে ওর ভেতরের আত্মাটাকে খিচে টেনে বার করে নিয়ে এসে ওর কাছ থেকে জাস্ট দূরে করে দেওয়া। এটা হচ্ছে শুধুমাত্র সন্দীপকে শাস্তি দেওয়ার প্রবণতা, কোনো মায়ের মমতা নয়। কোনো জাজ যদি শোনে, তোমরা এটা ভালো করে, তোমরা যখন যাবে কোর্টে, তোমরা ভালো করে এগুলো বলবে, এটা মায়ের কোনো মমতা নয়, এটা জাস্ট রিভেঞ্জ নেওয়ার প্রবণতা। ছেলেটাকে নিয়ে যাচ্ছে, তারপর ছেলের ভবিষ্যৎটাকে নিজের হাতে দম ঘুটে ও মেরে ফেলবে। হ্যাঁ, বলবেন মা কখনো মারতে পারে? হ্যাঁ পারে, মায়েরা পারে এখন অনেক কিছু। আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি, মায়েরা অনেক কিছু পারে এখন। আমি এই কথা বলে এমন বলবো না যে দুনিয়ার সব মায়েরা, না, সব মায়েরা, সব কিছুর একটা ব্যতিক্রম আছে, সব জিনিসের ব্যতিক্রম আছে। এরকম মায়েদের মতো কুসন্তান হয় বাট মাতা হয় না, না, এই কথাটা আর চলে না। এই কথাটা এই যুগে এসে আর যাচ্ছে না। মাতাও এই দুনিয়ায় হয়,
মাতাও এই দুনিয়ায় হয় নিদর্শন। 2012 সালের ঘটনাটা, আরও বহু ঘটনা আছে এরকম, বহু ঘটনা আছে। 2012 সালে যে মেয়ে নিজের পেটের সন্তানকে, একটি সন্তান না, দুটো সন্তানকে মারার চেষ্টা করেছিল, একজনাকে সাকসেস হয়েছে, আর দ্বিতীয় ছেলেটাকে আগের পক্ষে একদম 1 নম্বর পক্ষের ছেলেটাকে মারার জন্য প্রায় সাকসেস হতে হতে ছেলেটা প্রাণ নিয়ে ফিরে গেছে। ছেলেটাকে মারতে পারেনি, বাট মেয়েটাকে মেরে ফেলেছে। সেকেন্ড পক্ষের আবার একটি মেয়ে, ঠিক আছে, সেকেন্ডের একটি মেয়ে, প্রথমে দুটো, একটা ছেলে একটা মেয়ে, আর থার্ডের ঘরে ঠিক মনে নেই, থার্ডের ঘরে মনে হয়নি, পিটার, পিটার। তো ওটা আমি শুনেছিলাম, তো 12 সালেই শুনেছিলাম, সরি হ্যাঁ 12 সালে তো হয়নি, এটা সামনে আসেনি, এসছে 15 সালে এসছে। তো 15 সাল থেকে জানতাম, বাট ডিটেলসটা কালকে ভালো করে শুনলাম, একদম আদি নক্ষত্র শুনলাম। তারপরে ভাবলাম ভগবান এদের মা বানিয়েছে, রক্ত মাংস শরীর দিয়ে মা বানিয়েছে, ছ্যা, মা নামের কলঙ্ক করে এরা, মা নামের কলঙ্ক। তো বন্ধুরা, আমি তোমাদের শোনালাম, যে দেখলে তোমরা শুনে এসছো, তো যতটা যা তোমরা বুঝলে, নিশ্চয়ই তোমরা ভিউয়ার্সরা অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ, তোমাদের মনে যেটা আসবে যে আমি ঠিক বলছি কি ঠিক ভুল বলছি, এবং সন্দীপকেও আমি বলবো এটা বলে দিতে যে সিঁদুর পরা নাটকটা যেন না করে, ব্যাস। আর বাচ্চা থাকার যে অপশানগুলো ওর কাছে আছে সেগুলো যে পুরোটাই খারিজ হয়ে যাবে, আর এইটা জাস্ট ওর নিজের ভিউজের জন্য এই বাচ্চা শব্দটাকে লাগিয়ে লাগিয়ে ভিউজ কামানোর চক্রান্ত। আর একটা পয়েন্ট বলি, একটু লং হয়ে যাচ্ছে, এই যে এতটা হিংসা বাচ্চাকে দেখানো যাবে না। বাচ্চাকে দেখিয়ে ওদের গ্রুপের, মানে ওই যে আমাদের দালাল আছে না, দালালের এত হিংসা, দালাল এটা প্রবণতাটা ওকে থ্রো করেছে। বাচ্চাটা দেখতে সবাই যায়, বাচ্চাটাকে দেখতে সবাই যায়, ওর ভিউজ হচ্ছে, ওই জন্য বাচ্চাটাকে যাতে দেখানো যায় না যায়, এটা নিয়ে কেস করেছে বা কী করেছে জানি না, ওর কাছে নোটিশ এসছে যে বাচ্চাটাকে দেখানো যাবে না। এটা আমি ঘোর বিরোধিতা করলাম। বাচ্চাটা দেখানো যাবে না মানেটা কি জানি না, আইন বলেছে নাকি বলেছে আমি জানি না, বাচ্চাটা দেখানো যাবে না। বাচ্চাটা ও তো ফ্যামিলি মেম্বারের মধ্যে পড়ে। একটা ব্লগারের বাচ্চা বাচ্চাটাকে দেখানো নিয়ে ওর মনের মধ্যে জ্বালা, যে বাচ্চা দেখাচ্ছে বলে ওর ভিউজ হচ্ছে। আরে ভিউজ যদি হয় তোর বাচ্চাটাই তো খাবে রে, তোর বাচ্চাটাই তো, তুই তো বাচ্চা মানিস না। আসল কথা ওটা যে তোর বাচ্চা তুই মানিস না, তোর পেট না ওটা, জানিস তো, তোর ওটা পাপ, তোর পেট না, তোর এটা পাপ। পেটটা তোর মায়ের জন্যে নয়, শিশুর জন্যে তোকে ভগবান পেটটা বানায়নি, খাওয়ার জন্য বানিয়েছে। আর কুটনামি বদমাইশি বুদ্ধি চালনা করার জন্য পেটের মধ্যে ওইগুলোই গুড়গুড় করে তোকে, তোর, বুঝতে পেরেছিস? তো টোটালটাই বন্ধুরা ওর ধান্দা চাল, ভিউজ কমানোর নাটক। এই যে ইয়েতে দিচ্ছে না টাইটেলে, ভিউজ কমানোর নাটক, ছেলেকে আনাটাও নাটক, আর ছেলেকে তো কোনো মতেই পাচ্ছে না, এটা আমরাও রিয়ালাইজ করে নিয়েছি। ওই এখন যে বলছে না এই কদিন বাদেই আমি ছেলেকে পাবো, এগুলো বলে বলে জাস্ট অ্যাট্রাকশন বাড়ানো, আর কমেন্ট বক্স অফ করতে হয়েছে, বাধ্য হয়ে নিতে পারছে না, আর ভিউজ হবেও না। দেখ, অন্যের ক্ষতি করবি, অন্য মানে যে কেউ হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, ভাই বোন হতে পারে, মা বাবা হতে পারে, যে কোনো লোক হতে পারে। তো তাদেরকে যে কোনো মানুষ যদি কাউকে ক্ষতি করবে মনে করে না, তুই তোর হাজব্যান্ডকে, মানে প্রাক্তন হাজব্যান্ডকে ক্ষতি করার জন্য তার ছেলেটাকে দেখানোর জন্য মানা করে রেখেছিস, বা এসে ও ছেলে না দেখেও কিন্তু ভিউজ হবে। এবং আমি অনেক ভিউয়ার্সদেরকে, যারা আমার ভিউ দেখবে, যারা আমার পরিবারের মেম্বার আছো, তো আমি তোমাদেরকে বলবো এই চ্যানেলটাকে তোমরা দেখো। কৃষাণুকে দেখতে না পেলেও আশীর্বাদ করো যেন কৃষাণুকে ও দেখাতে পারে, কৃষাণুকেও দেখাতে পারে, এটা তোমরা আশীর্বাদ করো। এবং কৃষাণুকে না দেখালেও যেন তোমরা ওর ভিডিওটা দেখো, আমি এটুকুই আমার তরফ থেকে বলতে পারি এবং বলবো। তো চলো, এটুকুই ছিল আমার ভিডিও, তোমাদের ভালো লাগলে পাশে থাকবে। চলো, টাটা, বাই।